ওয়েলকাম টু এক্সপ্লেইন ভার্স বিডি। আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে, যেখানে আমরা নিয়ে আসি বিশ্বের সেরা সিনেমাগুলোর বিস্ময়কর গল্পগুলো সরল ও উপভোগ্য বাংলায়। আমি এক্সপ্লেইন ভার্স বিডি, আর আজকের ভিডিওটি আপনাদের জন্য একেবারে বিশেষ। এটি মালায়ালাম হরর মুভি ভাদাক্কন মুভির গভীর বিশ্লেষণ। কোনো সিনেমার গল্প যদি একবার আমাদের মন জয় করে, তবে সেই গল্প কখনো ভোলা যায় না। তাই এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই সিনেমার প্রতিটি আকর্ষণীয় মোড়, চরিত্রের গভীরতা এবং তার সাথে সিনেমাটির চমকপ্রদ থিম ও অদ্ভুত টুইস্ট। যেহেতু আপনি এখানে আছেন, আমি নিশ্চিত যে আপনি সিনেমা পছন্দ করেন এবং আপনি আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই যাত্রায় যোগ দিন। এখন চলুন শুরু করি ভাদাক্কন এর রহস্যময়, ভয়ঙ্কর এবং উত্তেজনাপূর্ণ গল্প। শুরু হতে চলেছে এক যাত্রা যেখানে সময় পেছনে হাঁটে আর ভয় সামনে দাঁড়িয়ে থাকে। রাতের নীরবতা ভেদ করে শুরু হয় এক অদ্ভুত কাহিনী, এক ভয়াল অতীত, এক অজানা শক্তির হাতছানি। আর সেই অন্ধকারে প্রবেশ করে এক মানুষ, রমন পেরুমালায়ন। সে একজন প্যারানরমাল ইনভেস্টিগেটর। আপাতদৃষ্টিতে সে শান্ত, গম্ভীর, কিন্তু ভিতরে লুকিয়ে আছে শত শত রহস্যভেদ করার অভিজ্ঞতা। এই মুহূর্তে সে ফিনল্যান্ডের টেম্পিয়ার বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে। চারদিকে নিস্তব্ধতা, ছাত্রদের চোখে কৌতূহল। সে লেকচার দিচ্ছে অলৌকিক শক্তির বাস্তবতা নিয়ে। আর সেখানেই সে শেয়ার করে এক ঘটনার কথা, যেটা বদলে দিয়েছিল ওর জীবনের গতিপথ। সে বলে, একবার একটা কেস হ্যান্ডেল করার সময় আমার দেখা হয়েছিল একজন ভিন্নধর্মী নারীর সাথে। নাম এনলি। সে নিজেকে দাবি করত সে নিক হাই প্রিস্টেস, অর্থাৎ সে শয়তানের উপাসক, এক জাদুকরী, এক অশুভ সাধিকা। কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়। সে ছিল পোসেড, অর্থাৎ তার শরীরে ঘাঁটি গেড়েছিল এক অশুভ আত্মা। রমন জানায়, যখন ওর এক্সারসিজম হচ্ছিল, এনলি একের পর এক বলে দিচ্ছিল উপস্থিত লোকজনের পরিবারে কে কবে কিভাবে মারা গেছে। সবচেয়ে ভয়ের বিষয়, সে এমন সব তথ্য জানত যা জানা সম্ভবই না। শুধু অন্যদের না, এমনকি রমনের নিজের পরিবারের মৃত্যু সম্পর্কেও স্পষ্টভাবে জানিয়ে দেয় সে। এই মুহূর্তে লেকচার হলের ভেতর একটা ঠান্ডা শিহরণ ছড়িয়ে পড়ে। ছাত্রছাত্রীরা নিঃশ্বাস চেপে শোনে। এই কি তবে বাস্তবের হরর? এনলি কি সত্যি এক শয়তানি শক্তির আধার ছিল? রমন থেমে যায় কিছুক্ষণ, চোখে এক ধরনের অতীতের ছায়া, তবে তার মুখের রেখায় ফুটে উঠে দিতা। সে জানে সেই রাতের ঘটনা, সেই কেস একটা নতুন ভয়াবহ সত্যের দরজা খুলে দিয়েছিল। তবুও সে এসব লোকজনকে চিনতও না। রমনের পয়েন্টটা ছিল একদম স্পষ্ট, প্যারানরমাল জিনিসপত্রের অস্তিত্ব আছে। সায়েন্স যতই তা অস্বীকার করুক, ভয়াবহ বাস্তবতা কখনো কখনো যুক্তিকে হার মানায়। এই সেশন চলাকালীন আমরা দেখি এনাকে, রমনের অ্যাসিস্ট্যান্ট, এবং নিঃশব্দে সে রমনের হৃদয়েরও অনেকটা জুড়ে আছে। ঠিক এই সময়ে রমনের ফোনে বারবার আসছিল এক মেয়ের কল, নাম মেঘা। রমন সেই কলগুলো ইগনোর করছিল, কিন্তু কেন? আসলে কলেজ লাইফের সময় মেঘাই ছিল রমনের প্রেমিকা, কিন্তু কোনো এক অজানা কারণে ওদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। সেই ভাঙনের পরে রমন নিজের অতীতকে পেছনে ফেলে ভারত ছেড়েই দিয়েছিল। কিন্তু এবার অতীত থেমে থাকেনি। পরদিন সকালে রমনের কাছে আসে এক অপ্রত্যাশিত ফোন। কলটি আসে কেরালা পুলিশের এডিজিপি জোসেফ এর কাছ থেকে। জোসেফ জানায়, কেরালার ব্রহ্মগিরি আইল্যান্ডে একটা হরর রিয়েলিটি শোর শুটিং চলছিল, নাম দ্য হন্টেড হাউস। এই শোতে অংশ নিচ্ছিল 6 জন কন্টেস্ট্যান্ট, আর ছিল একাধিক ক্রু মেম্বার। কিন্তু আচমকা 7 জন মানুষ নিখোঁজ হয়ে যায়। না, নিখোঁজ না, তাদের মৃত্যু হয়। এই 7 জনের মধ্যে একজনের নাম ছিল রবি বর্মা, আর ওই ছিল মেঘার স্বামী। তাহলে কি মেঘা বারবার রমনকে ফোন করছিল এই ঘটনার জন্য? তাহলে কি জোসেফ ও মেঘার চাপে রমনকে এই কেস ইনভেস্টিগেট করতে বলেছে? এই প্রশ্নগুলো মাথায় নিয়ে রমন শুরু করে নিজস্ব গবেষণা। সে খুঁজতে থাকে সত্য, আর তারপর যা সে জানতে পারে তা ছিল এক ভয়ঙ্কর মোড়। 6 জন কন্টেস্ট্যান্টের মধ্যে 5 জন মারা গেছে, শুধু একজন বেঁচে ছিল, নাম বিজয়। কিন্তু ওর মানসিক অবস্থা ছিল ভয়াবহ, এক প্রকার কোমার মধ্যে ছিল। এই ঘটনার পর ইউটিউব সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটরও ভিডিও বানাতে শুরু করে। বলে যে ব্রহ্মগিরির যে বাড়িটিতে শুটিং হচ্ছিল সেটা আসলে অভিশপ্ত, আর সেই বাড়িরই অলৌকিক শক্তির প্রভাবে মৃত্যু হয়েছে ওদের। ভূতপ্রেতের কাজ এটা। যাই হোক, রমন এবার সিদ্ধান্ত নেয় নিজে গিয়ে ঘটনাটা বুঝে আসবে। সে এনার সঙ্গে কেরালা রওনা দেয়। কেরালায় পৌঁছে সে প্রথমে দেখা করে জোসেফ আর মেঘার সঙ্গে। রমনকে দেখে মেঘা যেন এক মুহূর্তে ভুলে যায় তার বর্তমানের সমস্ত দুঃখ। ওর চোখে মুখে ভেসে ওঠে এক চাপা খুশির ছায়া। রমন আর মেঘার কথোপকথন থেকে এক ভয়ঙ্কর সত্য ধরা পড়ে। মেঘা ছিল নম্বিয়ার কাস্টের, সমাজে যাদের উই আপার কাস্ট হিসেবে বিবেচনা করা হয়, আর রমন ছিল মালায়ান কাস্টের, লোয়ার কাস্ট। এই ভেদাভেদই ছিল তাদের সম্পর্কের এক অদৃশ্য দেয়াল। রমন কষ্ট লুকিয়ে মেঘাকে কটাক্ষ করে বলে, নম্বিয়ারা কবে থেকে মালায়ানদের ছোঁয়া শুরু করল? এই একটা লাইনেই লুকিয়েছিল তাদের প্রেমের ট্র্যাজেডি। এদিকে এনা স্পষ্টতই অস্বস্তিতে পড়ে যায়, কারণ রমন এখন এসেছে তার এক্স গার্লফ্রেন্ডের কেসে ইনভেস্টিগেশন করতে, আর সেই মেয়েটির স্বামী এখন মৃত। এনা আর রমনের মধ্যে এখন একটা রোমান্টিক সংযোগ রয়েছে, কিন্তু সেই সংযোগ আজ যেন সে খানিকটা দুর্বল হয়ে পড়েছে। তবুও সময় থেমে থাকে না।
জোসেফ এবার রমনকে দেয় দ্য হন্টেড হাউস এর সব শুটিং ফুটেজ আর প্রমাণাদি। জোসেফ বলে, আপনি এগুলো ভালো করে দেখুন, এর মধ্যে কোথাও লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর সত্য। জোসেফ রমনকে সতর্ক করে দিয়ে বলে, এই ফুটেজগুলো তুমি দেখে নিও, কিন্তু এটা কাউকেই দেখিও না। এই কথা শুনে রমন আর এনা চলে যায় রবি বর্মার নিজের পডকাস্ট স্টুডিওতে। সেখানেই শুরু হয় সেই ভয়ানক সত্য উদ্ঘাটনের প্রথম ধাপ। ওরা শুরু করে ভিডিও ফুটেজ দেখা। রেকর্ডেড ফাইলগুলোর পিছনে লুকিয়ে আছে এমন কিছু যা হয়তো বাস্তবতার গায়ে কাঁপুনি ধরিয়ে দিতে পারে। এই সময় আমরা জানতে পারি রবি বর্মা একজন জনপ্রিয় পডকাস্টার ছিল। তার কণ্ঠস্বর, বিশ্লেষণ আর কন্টেন্ট সবকিছুই ছিল মানুষের মধ্যে দারুণ আলোচিত। এখন হয়তো তুমি ভাবছো, এই ফুটেজগুলোতে আসলে কি ছিল? এই ভিডিওগুলোতে ছিল শোয়ের 6 জন কন্টেস্ট্যান্টের অডিশন ক্লিপ থেকে শুরু করে ওদের শেষ সময় পর্যন্ত প্রতিটি মুহূর্তের রেকর্ডিং। সেই ভয়াল জার্নির সাক্ষী হতে চলেছে রমন আর এনা, আর আমাদের সামনে একে একে উন্মোচিত হতে থাকে সেই 6 জন কন্টেস্ট্যান্টের পরিচয়। ওরা ছিল মীরা, শম্ভু, আলিনা, বিজয়, তাসু এবং নারায়ণ। এই 6 জনের চোখে মুখে তখনও দেখা যাচ্ছিল এক রকমের খাঁটি এক্সাইটমেন্ট, যেন জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ওরা। কিন্তু ওরা জানতো না, এই শো তাদের জীবনের মোস্ট এক্সাইটিং নয়, লাস্ট এক্সপেরিয়েন্স হয়ে উঠবে। ব্রহ্মগিরি পর্যন্ত একটা ভ্যান আর তারপর একটা বোটে করে নিয়ে যাওয়া হয় সবাইকে। আর আমরা দেখতে পাই ক্রু মেম্বাররা তখন তাঁবুর ভেতরে একদম প্রস্তুত। তাদের প্রস্তুতি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ওরা ইচ্ছে করেই সেই হন্টেড হাউসের ভেতরে নানা ধরনের ভৌতিক সেটআপ তৈরি করেছে, কারণ ওদের উদ্দেশ্য ছিল কন্টেস্ট্যান্টদের ভয় ধরিয়ে দেওয়া, একটা হরর শোয়ের কৃত্রিম আতঙ্ক তৈরি করা। রাত নামতেই সেই কন্টেস্ট্যান্টদের সামনে হাজির হন শোয়ের হোস্ট। আর কে? সে সবাইকে একটা গা ছমছমে হাসি দিয়ে স্বাগত জানায়। তারপর ওদের রেখে আসা হয় সেই হন্টেড হাউসে, যেখানে অন্ধকার শুধু চারপাশে নয়, ভবিষ্যতের গায়েও ছায়া ফেলে। কন্টেস্ট্যান্টরা যখন ধীরে ধীরে সেই পুরনো ভাঙাচোরা বাড়ির ভেতরে পা রাখে, একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া ওদের গায়ে ধাক্কা খায়। কিন্তু বাস্তবে সেটা ছিল ক্রু মেম্বারদেরই পরিকল্পনা। ওরা ইচ্ছা করে এসির তাপমাত্রা কমিয়ে দিয়েছিল, তাকেই বোঝানোর চেষ্টা করছিল যেন ভূতের প্রভাবে হঠাৎ ঠান্ডা হয়ে গেছে জায়গাটা। এরকম ছোট ছোট ভয়ের ফাঁদ পেতেই ক্রু মেম্বাররা ছিল প্রস্তুত, আর কন্টেস্ট্যান্টরা ছিল সম্পূর্ণ অজানা সেই ষড়যন্ত্রে। আর এরপর ওদের সবার কাছ থেকে নিয়ে নেওয়া হয় হাউজের সব চাবি। এখন ওদের সামনে একটাই রাস্তা, এই বাড়ির ভেতরে বাঁচো কিংবা হারিয়ে যাও অন্ধকারে। রাত তখন অনেকটা গড়িয়েছে, প্রতিটা রুমে কন্টেস্ট্যান্টদের আলাদা করে রাখা হয়েছে, এবং ঠিক তখনই ক্রু মেম্বাররা উদ্দেশ্য করে মীরা রুমের দরজায় জোরে জোরে নক করা শুরু করে। একটা অদ্ভুত ঠান্ডা ঠান্ডা শব্দ, যা মনে হচ্ছিল যেন কেউ অজানা দুনিয়া থেকে দরজায় ধাক্কা দিচ্ছে। এরপর জানালার বাইরে ঝুলিয়ে দেওয়া হয় একটা ভয়ানক দেখতে পুতুল। পুতুলটা যেন অন্ধকারেই নড়ছিল, তার চোখ দুটো ছিল কেমন যেন জীবন্ত, আর মুখে যেন হাসি আর হাহাকার একসাথে জমেছিল। মীরা ভয় পেয়ে একদম চিৎকার করে ওঠে। সে ভয়ে কাঁপতে কাঁপতে বাকিদের ডাকে, সবার সামনে কান্না জড়ানো কণ্ঠে বলো, কিছু একটা ছিল আমার জানালার বাইরে, আমি সে পুতুলটাকে দেখেছি। কেউ কেউ বিশ্বাস করে তার কথা, আবার কেউ ব্যঙ্গ করে বলে, আরে এটা তো হরর শো, একটু ভয়ের তো দরকার আছেই। কিন্তু একটাই কথা সত্য ছিল, প্রথম রাতের শেষে সেই বাড়িটা সত্যিকারের হন্টেড বলে মনে হতে শুরু করেছিল। ক্রু মেম্বাররা তাদের প্ল্যান ঠিকঠাক বাস্তবায়ন করেছিল। সকালে কন্টেস্ট্যান্টরা বেরিয়ে পড়ে সেই বাড়ি আর আশপাশের জায়গা এক্সপ্লোর করতে, কারণ শোয়ের নিয়ম অনুযায়ী দিনের বেলায় কোনো শুটিং হবে না, দিনটা পুরোপুরি কন্টেস্ট্যান্টদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ওরা জানতো না যে দিনের আলো সবসময় নিরাপদ হয় না, কখনো কখনো অন্ধকার শুধু রাতেই নয়, জন্ম নেই দিনের মাঝেও। সকালের আলোয় তারা বেরিয়ে পড়ে সেই অজানা জায়গাটাকে এক্সপ্লোর করতে। একে একে চোখে পড়ে একটা পুরনো ট্রি হাউস, ঘন জঙ্গল যেখান দিয়ে সূর্যের আলো যেন কাঁপতে কাঁপতে ঢোকে। আর শেষে তারা পৌঁছায় একটা বিশাল গাছের সামনে। গাছটা ছিল যেন শতাব্দীর সাক্ষী, বড় ছড়ানো ডালপালা আর গায়ের গায়ে আঁকা অদ্ভুত কিছু চিহ্ন। সবাই থমকে দাঁড়িয়ে যায়, কারণ গাছটার সামনে কিছু এমন চিহ্ন ছিল যেন এখানে কোনোদিন কোনো ভয়ঙ্কর রিচুয়াল সম্পন্ন করা হয়েছিল। আশেপাশের বাতাস হঠাৎ করেই ভারী হয়ে ওঠে, পাখির ডাক থেমে যায়, এবং গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোর শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। তারপর তারা দেখে একটা পুরনো পরিত্যক্ত বয়লার রুম। সেই রুমটার দরজাটা অল্প হেলে পড়া, ভেতর থেকে যেন একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস শোনা যাচ্ছিল। তবে তখনই শোয়ের আসল খেলা শুরু হয়। ঘোষণা আসে, এবার 6 জন কন্টেস্ট্যান্টকে ভাগ হতে হবে 2টা দলে, 2 টিম 2 পথ। একটা যাবে দক্ষিণ দিকের রুম এ এর দিকে, আর অন্যটা পাড়ি দেবে রুম বি এর অন্ধকারে। কে কোনো দলে যাবে আর কে কোনো ভয়াবহতার মুখোমুখি হবে তা তখনও ওদের কল্পনারও বাইরে, কারণ খেলা শুরু হলেও শিকারকে আর শিকারীকে তা তখনও ঠিক স্পষ্ট হয়নি। রুম বি নিয়ে শোনা যায় এক ভয়ঙ্কর কাহিনী। বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় এই বাড়িটাতেই কোম্পানি স্টেট ম্যানেজার আর্থার উইলিয়ামস নিজের স্ত্রী আর সন্তানকে নৃশংসভাবে হত্যা করে, তারপর নিজেও আত্মহত্যা করে। এই অতৃপ্ত আত্মাগুলোর ছায়া এখনও রয়ে গেছে। এই ঘর যেন ঘুমিয়ে থেকেও জেগে থাকে। এবার রুম এতে যায় বিজয়, আলিনা আর তাসু, আর রুম বির দিকে পা বাড়ায় মীরা, শম্ভু আর নারায়ণ।
তবে শোয়ের নিয়ম ছিল এক একটা রুমে একসাথে ঢুকতে পারবে মাত্র একজন, বাকি দুজনকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। তাই রুম এর ভেতরে ঢোকে আলিনা, আর রুম বিতে প্রবেশ করে মীরা। সেই মুহূর্ত থেকেই দুটি ভিন্ন রাস্তায় খুলে যায় দুটি বিভীষিকার দরজা। রুম এতে ক্রু মেম্বাররা আলিনার জন্য তৈরি রাখে ভয়ানক সাজসজ্জা। টিভি স্ক্রিনে হঠাৎ হঠাৎ ভেসে ওঠে অশরীরী ছায়া। ফুটেজে দেখা যায় একটা সাদা পোশাক পরা ছায়া, যার মুখ দেখা যায় না, শুধু একটা চাপা হাসি যেন সবকিছু ঠান্ডা করে দেয়। আলিনা দম বন্ধ করে চেয়ে থাকে, তার হাত কাঁপে, শরীর জমে যায়। আর ঠিক তখনই একটা অজানা শব্দ, একটা ধাক্কা, একটা ছায়া দরজার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকে। আলিনার ঘরে শুরু হয় ভয়ঙ্কর অভিজ্ঞতা। ওকে ঘিরে ধীরে ধীরে চারপাশে ভয়ের আবহ তৈরি করা হয়। হঠাৎ EVF মিটার চালু হয়, লাল আলো জ্বলে ওঠে, চারদিক নিস্তব্ধ, শুধু কাপা কাপা নিঃশ্বাসের শব্দ। আলিনার বুকের ভেতর থেকে এক তীব্র চিৎকার বের হয়ে আসে। সে ভয় আর অবিশ্বাসে কেঁপে ওঠে। ওদিকে মীরার ঘরেও ক্রু মেম্বাররা তৈরি রেখেছিল ভয়ঙ্কর সেটআপ। একটা ছায়ার মতো অবয়ব হঠাৎ জানালার পাশে ভেসে ওঠে। মীরা চিৎকার করে দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে। এইভাবে প্রথম টাস্কের শেষে ক্রু মেম্বাররা প্রতিটা প্রতিযোগীর থেকে পেয়ে যায় ভয়ে, চিৎকার আর আতঙ্কে ভরা নিখুঁত ফুটেজ। শোয়ের প্রযোজকেরা খুশি, কারণ দর্শকেরা যা দেখতে চায় তা ঠিকই তারা পেয়েছে। কিন্তু প্রতিযোগীদের জন্য এটা কেবল শুরু। রাত ঘনিয়ে এলো আবার, এবং আজকের টাস্ক ছিল ট্রেজার হান্ট। এই টাস্কে আবারও দুটো দলে ভাগ হতে হবে সবাইকে। কিন্তু এবার স্টাকেস অনেক বড়, কারণ এই টাস্কে হেরে যাওয়া দলকে সরাসরি এলিমিনেট করে দেওয়া হবে শো থেকে। কন্টেস্টেন্টদের হাতে ধরিয়ে দেওয়া হয় প্রথম ক্লু। তাদের সামনে এখন অজানা রহস্য, আর তার গভীরে লুকিয়ে আছে এমন কিছু যার জন্য কেউই প্রস্তুত নয়। তাদের হাতে তুলে দেওয়া হয় প্রথম ক্লু, আর সেই ক্লু ধরেই শুরু হয় এক ভয়াবহ যাত্রা। প্রতিটা ক্লু তাদের নিয়ে যাবে আরেক ধাঁধার দিকে, আর শেষ গন্তব্য ট্রেজার। প্রথম টিমে ছিল অলিনা, শম্ভু আর বিজয়, আর দ্বিতীয় টিমে নারায়ণ, মীরা আর তাসু। ক্লু হাতে পেয়েই নারায়ণ আর ওর টিম শুরু করে খোঁজ। ওদের চোখে তখনও কৌতূহল, কিন্তু পেছনের অজানা ভয় তাদের অজান্তেই ধাওয়া করছে। হঠাৎই শম্ভু আচরণ করতে থাকে একদম পাগলের মতো। চোখে অদ্ভুত চাহনি, মুখে ফিসফিস কথা। সে এক লাফে জঙ্গলের দিকে দৌড় দেয়। বাকিরা কিছু বোঝার আগেই শম্ভু ছুটে চলে যায় সেই বিশাল রিচুয়াল ট্রির দিকে। সেই গাছ যার শেকড়ে গন্ধ লেগে আছে অন্ধকার রক্তের, যার চারপাশে জমে আছে শত বছরের অভিশাপ। গাছটার গোড়ায় ছিল একটা ছোট্ট দরজা, ঠিক যেন কোনো পুরনো লুকানো মন্দির। একটা দরজা যার ভেতরে কিছু লুকিয়ে আছে, কিছু ভয়ঙ্কর, কিছু আটকানো। শম্ভুর মনে হয় ক্লু ওই দরজার পেছনেই আছে, আর চোখে মুখে একরাশ অস্থিরতা নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে যায় সেই দরজার দিকে। পেছনে শুধু নিস্তব্ধতা, আর বাতাসে ভেসে আসে অদ্ভুত একটা শীতল গন্ধ। ঠিক তখনই শম্ভু সেই রহস্যময় দরজাটা এক ধাক্কায় ভেঙে ফেলে, আর দরজা ভাঙতেই ভেতর থেকে বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে অদ্ভুত জোনাকি আর এক ধরনের অজানা অদৃশ্য কিছু, যা চোখে ধরা পড়ে না, কিন্তু ওর উপস্থিতি অনুভব করা যায়। হঠাৎ করেই শম্ভুর ঘাড় বরাবর দগদগে গভীর আঁচড় পড়ে। একটা নয়, বারবার রক্তপাত শুরু হয়ে যায়। তার চোখে মুখে ভয়, আর চারপাশে জমে ওঠে ভারী এক নিঃশব্দতা, যেন কিছু একটার মুক্তি ঘটেছে সেই দরজা ভাঙার মাধ্যমে। আলিনা আতঙ্কে জোরে জোরে চিৎকার করে ওঠে, সবাইকে ডাকে, তাড়াতাড়ি এসো, কিছু একটা হয়ে গেছে ওর। মিনিট দুয়েকের মধ্যেই দ্বিতীয় দলের মেম্বাররাও ছুটে আসে ঘটনাস্থলে। তারা দেখে শম্ভু অচেতন প্রায়, আর চারপাশটা একেবারে অস্বাভাবিক রকম ঠান্ডা। এই অবস্থায় শোয়ের দ্বিতীয় টাস্ক মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়, কারণ শম্ভু এখন আহত, এবং এই চোট কোনো সাধারণ দুর্ঘটনা নয়। ক্রু মেম্বারদের মুখেও চিন্তার ছাপ স্পষ্ট। সবাই একমত হয় পরের দিন একটি ব্রেক রাখা হবে, একদিনের বিশ্রাম, যাতে প্রতিযোগীরা সামলে উঠতে পারে এই ভয়াবহ ঘটনার পর। কিন্তু কেউ জানে না এই বিশ্রাম আসলে বড় এক ঝড়ের আগের নিস্তব্ধতা মাত্র। নেক্সট দিন কোনো শুটিং হবে না, এটাই ঠিক হয়েছিল, বিশ্রামের দিন। আর সেই রাতের গল্পটা একেবারে রহস্য আর উত্তেজনায় ভরা। শম্ভু আর নারায়ণ মদ্যপান করছিল, আরও বেশ খানিকটা মদ্যপ অবস্থায় ছিল তারা। হঠাৎ করেই নারায়ণ দেখতে পায় এক অদ্ভুত আলো জ্বলে উঠছে, আর শম্ভুর কান শুনতে পায় এক অন্যমনস্ক ছন্দ, যা শোনায় যেন চণ্ডে বাদকযন্ত্রের তালধ্বনি। তুমি জানো তো, চণ্ডে হল দক্ষিণ ভারতের এক প্রাচীন ঢোল, যা গানের সঙ্গে মিলে মিশে এক বিশেষ মায়া সৃষ্টি করে। শম্ভু আর নারায়ণ সেই আলো আর শব্দের পেছনে পেছনে ছুটে চলে, ফিরে আসে সেই পুরনো বিশাল গাছের কাছে। সেখানে মদ্যপ শম্ভু এক পাথরের ওপর মদ ঢেলে আগুন জ্বালায়। তারপর হঠাৎ করেই সে অদ্ভুত করে ওই আগুনের ওপর হিসু করতে থাকে। বাকি সবাই এসে শম্ভুকে বুঝিয়ে নেয়, তারা তাকে নিতে চায়, কিন্তু শম্ভু তাদের সঙ্গে যেতে চায় না। বরং সে শুরু করে তাদের উপর অস্বাভাবিক কথা বলা, অপরিচিত ভাষায় উল্টাপাল্টা কথা বলে। এভাবেই শুরু হয় সেই ভয়ঙ্কর রাতের ঘটনা, যা সবাইকে আরও ভয়ঙ্কর এক রহস্যের দিকে টেনে নিয়ে যায়। শম্ভু অদ্ভুত ভাষায় কথা বলা শুরু করে, তখন সবাই শম্ভুকে সেখানেই ফেলে রেখে বাড়ির পথে রওনা হয়। এই মুহূর্তে রমন ফুটেজগুলো থামিয়ে আয়েশা জিকে ফোন করেন, যিনি ছিলেন ফোকলোর ও অ্যান্থ্রোপোলজি বিশেষজ্ঞ। আয়েশা জি বলেন, ব্রহ্মগিরি এমন এক স্থান যেখানে প্রচুর প্রাচীন রীতিনীতি এবং কবর স্তম্ভ রয়েছে। সেখানে রয়েছে গুহাচিত্র, কাঁচামাল শিল্পকলা,
এবং আদিবাসী যুদ্ধ নেতাদের কবর। তিনি জানান তিনি ব্রহ্মগিরি সম্পর্কে আরও গভীর অনুসন্ধান করে রমনকে আবার যোগাযোগ করবেন। এরপর রমন আবার ফুটেজ দেখা শুরু করেন, যেখানে 5 কন্টেস্টেন্টরা এখন ঘরের ভিতরে ঢুকে পড়েছে কেবল শম্ভু বাদে। বিজয় শম্ভুকে খুঁজতে খুঁজতে বাইরে কুয়োর ধারে যায়। সেখানে সে দেখতে পায় শম্ভু কুয়োর মধ্যে দড়িতে ঝুলে আছে। হ্যাঁ বন্ধুরা, শম্ভু শেষ হয়ে। এই দৃশ্য দেখে বাকি 5 কন্টেস্টেন্ট দারুণ ভয়ে পড়ে যায়। এদিন ব্রেক ডে হওয়ায় ক্যামেরা 2তে দুজনই ছিলেন, যাদেরও ক্যামেরার দিকে তেমন নজর ছিল না। শম্ভুয়ের এই ঘটনাটোর পর 5 জন কন্টেস্টেন্ট ঘরের ভিতর ভূতের মতো পায়ের ছাপ দেখতে পায়। নারায়ণ সম্পূর্ণ আতঙ্কগ্রস্ত অবস্থায় হঠাৎ আলেয়ার দিকে দৌড়ে যায়। বয়লার রুমের কাছে এসে পৌঁছায় সে। গাগিন ঘামে ভিজে গেছে পুরো শরীরটা। চারপাশে শুধু আধার, ধোঁয়া আর হালকা লালচে আলো। সে যখন ধীরে ধীরে ভেতরে ঢোকে, হঠাৎ ছাদ থেকে তার মাথার উপর গড়িয়ে পড়ে জ্বলন্ত কয়লার পাহাড়। আগুনে পুড়ে ঝলসে যায় তার শরীর। একটা আর্তচিৎকার ছড়িয়ে পড়ে রুম জুড়ে, আর তারপর সব চুপ। সেই সাথে ক্যামেরা ক্রুর 2 সদস্যেরও করুণ পরিণতি ঘটে। মৃত্যু যেন নিঃশব্দে এসে তাদের টেনে নিয়ে যায়। এই পর্যন্ত 4 জন শেষ। এবার ঘরে বেঁচে থাকে শুধু তাসু, মীরা, আলিনা আর বিজয়। 4 জনেই আতঙ্কে ভেতরে নিজেদের মতো করে সুরক্ষিত থাকার চেষ্টা করছিল। মীরা সাহস করে রান্নাঘরে যায়, হয়তো কিছু দরকারি কিছু নিতে অথবা শুধু আশ্রয় খুঁজতে। কিন্তু রান্নাঘরের নিস্তব্ধতা হঠাৎ চিৎকারে ফেটে পড়ে। একটি অদৃশ্য শক্তি মীরার ওপর ঝাঁপিয়ে পড়ে। সে বোঝার আগেই তার মাথা ধরে মাইক্রোওভেনের ভেতর গুজে দেয়। একটা বিকট শব্দ হয়, আর মীরার শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। ঘটনাটা দেখে বাকিরা সবাই থমকে যায়। ভয় কাঁপছে তাসু, বিজয় আর আলিনা। হাওয়ার ঝাপটা যেন ঘরের ভেতরও ঢুকে পড়ে, জানালা পর্দা অস্বাভাবিকভাবে দুলে ওঠে। এই ঠিক তখনই এক অজানা শব্দের সাথে ঘরে প্রবেশ করে নারায়ণ। কিন্তু তার চোখ, তার মুখভঙ্গি, তার উপস্থিতি সবকিছুই যেন অন্যরকম। এখন স্পষ্ট, এই নারায়ণ আসল নারায়ণ নয়। না, ঘরে যেই নারায়ণ এসে দাঁড়িয়েছে সে নারায়ণ নয়, তার ভূত। কারণ আমরা দর্শকেরা আগেই দেখতে পেয়েছি আসল নারায়ণ আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এই ভূত নারায়ণ ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার চেয়ারটাও যেন নিজে থেকে চলে আসে তার সাথে। তার শরীরটা বাঁকা হয়ে এক অদ্ভুত ভঙ্গিতে মেঝেতে গড়াতে গড়াতে একেবারে কাছে চলে আসে আলিনা আর তাসুর কাছে। আলিনার চোখে ভয় জমে বরফের মতো। তাসু 1 পা পিছিয়ে যায়, কিন্তু কিছুই আর কাজে আসে না। এক লাফে ভূত নারায়ণ ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। ঘর জুড়ে শুধু চিৎকার, ছুটোছুটি আর তারপর নিস্তব্ধতা। তাদের জীবনটাও সেখানেই থেমে যায়। এবার বেঁচে থাকে শুধু বিজয়। ভয়ে পাগলের মতো সে ছুটতে থাকে। করিডোর পেরিয়ে ভাঙা দরজার ফাঁক গলে ছুটে গিয়ে পড়ে পাশের জলের ধারে। সে ঝাঁপ দেয় সেই জলে। একমাত্র আশ্রয়, একমাত্র মুক্তির রাস্তা যেন সেই ঠান্ডা জল। ঘটনার পরদিন আমরা জানতে পারি বিজয়কে উদ্ধার করা হয়, কিন্তু তার শরীরটা বেঁচে গেলেও মনটা আর ফিরে আসেনি। সে এখন কোমায়। সবাই ভাবছিল এবার বোধহয় সব শেষ, কিন্তু এখানেই গল্প মোড় নেয় অন্যদিকে। কারণ তখনই রমন সিকিউরিটি ফুটেজগুলো বিশ্লেষণ করছিল। ফ্রেম বাই ফ্রেম করে ভিডিওগুলো ঘুরিয়ে দেখতে দেখতে হঠাৎ তার চোখ আটকে যায় একটা দৃশ্যে। অন্ধকার করিডোরের এক কোণে একটা স্পষ্ট ছায়া, একটা সত্তা, একটি আইডেন্টিটি, যেটা আগে কেউই খেয়াল করেনি, কিন্তু এখন স্পষ্টভাবে ধরা পড়েছে ক্যামেরায়। যে সত্তাটি নারায়ণকে অধিকার করেছিল সে কোনো সাধারণ আত্মা ছিল না। পরদিন সকালে রমন গিয়ে দেখা করে আয়েশাজির সঙ্গে। আয়েশাজি তাকে জানান এক গভীর অজানা ইতিহাস। ব্রহ্মগিরির মানুষ এক বিশেষ দেবীর পূজা করত। তাকে তারা মাদার বলে ডাকত। তার উপাসনা মানে ছিল প্রকৃতির উপাসনা, এক আদিম দাক্ষিণাত্যের শক্তির চিহ্ন। এক ধরনের দ্রাবিড়ীয় দেবতা যাকে ভয় আর শ্রদ্ধা দুটো একসঙ্গে করত মানুষ। বহু শতাব্দী আগে এই দ্বীপটি শাসন করত কলুথনাডুর রাজারা, এবং এই দ্বীপটা ছিল লালসা ও প্রতিশোধের ভূমি। সময়টা 1775 সাল। ব্রহ্মগিরির রাজত্বে তখন এক ভয়ঙ্কর ও নিষ্ঠুর জমিদার রাজত্ব করত। তার নাম ছিল কুলশেখরন। তার একছত্র আধিপত্যে সবাই কাঁপত। আর ঠিক এই দ্বীপেই থাকত এক অতুলনীয় সুন্দরী মেয়ে। তার নাম ছিল মুকিল। মুকিল ছিল যেন প্রকৃতির নিজস্ব সৃষ্টির মতো। তার চোখে ছিল গভীর সমুদ্রের রহস্য, আর মুখে ছিল শীতের সকালের মতো কোমলতা। গায়ের সবাই তাকে ভালোবাসত, সম্মান করত। কিন্তু কুলশেখরন তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তা কোনো প্রেম ছিল না, তা ছিল লালসা, অধিকারবোধ, এক ধরনের শিকার করার ইচ্ছা। আর এই ইচ্ছাই জন্ম দেয় সেই ভয়ঙ্কর ঘটনার। কুলশেখরন তার দ্বিতীয় বিয়ে করেছিল মুকিলের সঙ্গে, কিন্তু এটা কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। এটা ছিল অধিকারবোধ, ভোগের মনোভাব। কুলশেখরন একজন নারীলোভী মানুষ ছিল, কিন্তু মুকিলের সামনে তার সব অহমিকা যেন নিস্তেজ হয়ে যেত। মুকিলের চোখে ছিল এমন এক শক্তি, এমন এক আত্মমর্যাদা, যেটা কুলশেখরন কখনোই দমন করতে পারত না। তাই সে মুকিলকে নিজের ম্যানশনের এক গোপন ঘরে আটকে রাখত সারা বছর। কেন? কারণ সে চাইত না মুকিলকে কেউ অন্য চোখে দেখুক। সে চাইত না মুকিল কারো দৃষ্টি বা ভালোবাসার স্পর্শে আসুক। তবে একদিন, বছরে একবার, থেয়াম উৎসবের দিনে মুকিল বাইরে আসতে পারত। সেই দিন ছিল উৎসব, বিশ্বাস, দেবীর আরাধনা আর সমাজের সব ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়ার দিন। আর সেই দিনই ম্যানশনের চৌহদ্দিতে প্রবেশের অনুমতি পেত কুঞ্জাম্বু। কুঞ্জাম্বু ছিল এক মালায়ান যুবক, সমাজের চোখে নিচু জাত। তাকে কুলশেখরনের প্রাসাদের 100 গজের মধ্যে আসতেও দেওয়া হতো না সারা বছর। কিন্তু থেয়ামের দিন,
সেই একমাত্র দিন যেদিন কুঞ্জাম্বু দেবীর রূপে থিয়াম পারফর্ম করত, কারণ এই রীতির অধিকার শুধু মালায়ানদেরই ছিল। সেই জন্য ওই একটি দিন কুঞ্জাম্বু প্রবেশ করতে পারত সেই নিষিদ্ধ প্রাসাদে। সেই দিন সে আসত দেবীর আবাহন হয়ে, আগুন হাতে, চোখে আগুনের ভাষা নিয়ে। আর সেই দিনেই মুকিলের সঙ্গে তার চোকাচোকি হয় প্রথমবার। থিয়াম উৎসবের দিনে যখন কুঞ্জাম্বু দেবী রূপে প্রস্তুত হচ্ছিল, মুকিলের চোখ তার ওপর স্থির হয়ে যায়। কিন্তু মুকিলের আকর্ষণ কুঞ্জাম্বুর মানুষটার প্রতি ছিল না, তার আকর্ষণ ছিল সেই সত্তার প্রতি যেটা কুঞ্জাম্বুর ওপর ভর করেছিল, দেবীর রূপ। মুকিল তাকিয়ে থাকত সেই আগুনে চোখের দিকে, সেই সাদা রঙের আঁকা মুখের দিকে, সেই ছন্দময় শক্তির দিকে যেটা কুঞ্জাম্বুকে এক মুহূর্তে মানুষের গণ্ডি পেরিয়ে দেবতায় রূপান্তরিত করেছিল। এই গভীর টান একসময় গড়ায় এক গোপন মিলনের দিকে। মুকিল আর কুঞ্জাম্বু দুই শরীর, কিন্তু যেন তিন আত্মা, একজন নারী, একজন পুরুষ আর একজন দেবীর উপস্থিতি। কিন্তু এই মিলনের সাক্ষী হয়ে যায় আরেকজন, কুলশেখরন। সে বাইরে থেকে সব কিছু দেখে ফেলে, তার দৃষ্টি হয়ে ওঠে বিষাক্ত, তার অন্তর আগুনে জ্বলতে থাকে। এদিকে মিলনের পরে যখন কুঞ্জাম্বু থিয়াম পারফর্ম করতে মঞ্চে ওঠে, তার নৃত্য হঠাৎ থেমে যায়, শরীর কাঁপে, পা আটকে যায়, চোখ ফাঁকা হয়ে যায়, তার উপর থেকে ভর হঠাৎ উঠে যায়, কারণ সে তার ব্রত ভেঙেছিল। একজন থিয়াম পারফর্মারের কাছে শুদ্ধতা ছিল সব থেকে বড় শর্ত। ভগবতী যখন দূরে সরে যান, তখন কুঞ্জাম্বু হয়ে পড়ে শুধু এক দেহ, এক ব্যথিত, অপরাধবোধে জর্জরিত পুরুষ। গায়ের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে, তারা বুঝে উঠতে পারে না দেবী কেন ফিরে গেলেন। কিন্তু কেউ জানত না এইসবের পেছনে ছিল এক পরতদার পর্দা। আর এখানে সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল এই, মুকিল কুঞ্জাম্বুর প্রেমে পড়েনি, সে প্রেমে পড়েছিল তার ভেতরের দেবীর। সেই অতীন্দ্রিয় শক্তির প্রতি ছিল তার আকর্ষণ। এদিকে কুলশেখরন তো আগে থেকেই, কুলশেখরনের অন্তর তখন বিষে ভরা, তার পুরুষতান্ত্রিক অহংকার চূর্ণ হয়েছিল কুঞ্জাম্বুর দ্বারা। তাও আবার এক নিচু জাতের যুবক। সে প্রতিজ্ঞা করে কুঞ্জাম্বুকে শেষ করেই ছাড়বে। আর এই প্রতিশোধের নেশায় সে ডাকে এক ভয়ঙ্কর মানুষকে, এক সাপের পূজারীকে, যার বিশ্বাস রক্তে স্নান করানোই হলো সর্বোচ্চ বলি। ঠিক থিয়ামের সময় যখন কুঞ্জাম্বু আবার পারফর্ম করছে, তখন সেই সাপ পূজারী লোকটি আচমকা ঝাঁপিয়ে পড়ে মঞ্চে। এক লোহার সরিয়া দাহ করা লালচে শালাকা সে গেঁথে দেয় কুঞ্জাম্বুর বুকে, একেবারে এপার ওপার। রক্ত ছিটকে পড়ে দেবীর মুখে আঁকা রঙে কুঞ্জাম্বুর চোখ ফাঁকা হয়ে যায়, আর সে থেমে যায়। কিন্তু এই মৃত্যু ছিল কোনো সাধারণ মৃত্যু নয়, কারণ তখন কুঞ্জাম্বু ছিল এক মেটাফিজিক্যাল অবস্থায়। না সে পুরোপুরি মানুষ ছিল, না সে সম্পূর্ণ দেবী। সে ছিল এক পরিবর্তনের মধ্যে, এক অসীম রূপান্তরের ঠিক মাঝখানে। আর এই অসম্পূর্ণ মৃত্যুই বয়ে আনে অপূর্ণ আত্মার অভিশাপ। তারপর থেকে ব্রহ্মগিরি যেন এক বিষাক্ত অভিশপ্ত জমিনে রূপ নেয়। দিন যেতে না যেতেই ধানের ক্ষেত জ্বলে উঠে নিজে থেকেই, পশুপাখি একে একে নিঃশেষ হতে থাকে, মানুষরা হঠাৎ নিজেই নিজেকে শেষ করে ফেলছে। গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে, ঘুমের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়, জল কালো হয়ে যায়, ছায়ারা আর স্থির থাকে না। সবাই বুঝে যায় কিছু একটার অশুভ উপস্থিতি গ্রামে ছড়িয়ে পড়েছে। তখনই লোকাল এলাকা থেকে আসেন রাজা। উনি ডাকেন এক কিংবদন্তি সাধককে, যার নাম ছিল পেরুমালায়ন। রাজা সিদ্ধান্ত নেন এবার সময় এসেছে ঈশ্বরীয় ওরাকলের সাহায্য নেওয়ার। তাদের ডাকে আসেন পেরুমালায়ন, এক সাধক যিনি শুধু আত্মার সঙ্গে কথা বলেন না, তার হাতে আত্মাকে শিকলবন্দি করার ক্ষমতাও ছিল। পেরুমালায়ন একটি বিশেষ গুহা চেম্বার এর ভেতর এক পবিত্র বৃক্ষের তলায় কুঞ্জাম্বুর আত্মাকে আটকে ফেলেন। এই গুহাটি ছিল এক রহস্যময় স্থান, যেখানে ছোট ছোট জানালার মতো দেখতে ফাটল ছিল দেয়ালে। তাদের বলা হতো দ্বার। সেই দ্বারই বহু বছর পর ভুল করে খুলে দিয়েছিল শম্ভু। কিন্তু তখনকার রাজা কেবল আত্মাকে বন্দী করেই থেমে যাননি, তিনি পুরো ব্রহ্মগিরি অঞ্চলটিকে বিচ্ছিন্ন করে দেন সভ্যতার বাকি অংশ থেকে। চারপাশে গড়ে তোলেন এক অলৌকিক সীমানা, যাতে কেউ ভুলেও কুঞ্জাম্বুর আত্মাকে মুক্ত না করে ফেলে। সময় গড়িয়ে যায়, ব্রহ্মগিরি হয়ে ওঠে এক অভিশপ্ত এলাকা। না কোনো পশু সেখানে ঢোকে, না কোনো পাখি আকাশপথে উড়ে যায় ওই অঞ্চলের উপর দিয়ে। গাছগুলো থাকে নিস্তব্ধ, হাওয়া যেন নিজেই হাঁপিয়ে ওঠে। তবু সময়ের স্রোতকে কেউ আটকে রাখতে পারে না। বহু বছর পর ব্রিটিশরা আসে সেই এলাকায়। তারা গবেষণার নামে ঢুকে পড়ে কুলশেখরনের পরিত্যক্ত প্রাসাদে। ব্রিটিশরা সেখানে এসে নতুনভাবে একটি ম্যানশন তৈরি করে। তবে আশ্চর্যের বিষয়, তারা কখনোই স্পর্শ করেনি সেই পুরনো বৃক্ষটিকে, যার নিচে কুঞ্জাম্বুর আত্মা বন্দী ছিল। কারণ হয়তো তারা বুঝেছিল কিছু কিছু জায়গা আছে যেখানে যুক্তি থেমে যায় আর বিশ্বাস কথা বলে। যাই হোক, তোমরা তো আগেই শুনেছ আর্থার উইলিয়ামসের সঙ্গে পরে ঠিক কি হয়েছিল। তার পরের কাহিনী এসে পড়ে একদম বর্তমান সময়ে, যখন কয়েকজন মানুষ রিয়েলিটি শো বানাতে আসে ব্রহ্মগিরিতে। আর কি ঘটে তারপর, সেটা তো এখন সবারই জানা। এই ভয়ঙ্কর ইতিহাস জানার পর রমন আর এনা সিদ্ধান্ত নেয় এই কেসের গভীরে না গিয়ে উপায় নেই। তারা রওনা হয় ব্রহ্মগিরির উদ্দেশ্যে। তাদের সঙ্গে যোগ দেয় মেঘা। জঙ্গলের আধার পথ দিয়ে গাড়ি এগিয়ে যায়। চারদিকে ধূসর কুয়াশা, গাড়ির হেডলাইট ছিঁড়ে ফেলছে শুধু এক গজ সামনে পর্যন্ত অন্ধকার। এই সময় রমন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে এনা আর মেঘার মধ্যে শুরু হয় এক শান্ত কিন্তু গভীর আলাপ। আলোচনার মাঝেই মেঘা একটি গোপন কথা শেয়ার করে। সে বলে রমনের এই কেসে এতটা জড়ানোর পেছনে রয়েছে তার পরিবার। মেঘা আস্তে করে জানায় তার সদ্য ব্রেকআপ হয়েছে।
তবে সে সবকিছু একেবারে খুলে বলে না। তার চোখে যেন লুকিয়ে থাকে এক চাপা কষ্ট, আর গলায় এক অপূর্ণ আকুতি। এদিকে অবশেষে তারা পৌঁছে যায় ব্রহ্মগিরি হাউসে। চতুর্দিক নিঃশব্দ, বাতাস যেন স্তব্ধ, মাটিতে পা ফেলার শব্দ নিজের হৃদস্পন্দনের মতো স্পষ্ট শোনা যায়। তারা সারা জায়গা ঘুরে দেখে, তারপর ক্যামেরা, ইভিপি ডিটেক্টর আর অন্যান্য যন্ত্রপাতি সেট আপ করে দেয়। সবকিছু যেন নিখুঁতভাবে তৈরি করা হয় পরবর্তী তদন্তের জন্য। ঠিক তখনই রমন আবিষ্কার করে একটি গোপন ঘর। ঘরের দরজা ছিল দেয়ালের সঙ্গে এমনভাবে মিশে যেন সেটা ইচ্ছা করে আড়াল করা হয়েছিল। ঘরে ঢুকে রমন দেখে একটি কাঠের পুরনো বাক্স। বাক্সটা খুলতেই ভেতরে থিয়ামের পোশাক আর অলংকার। সবকিছু দেখে মনে হয় এটাই ছিল মুকিলের ঘর, যেখানে সে একাকী আবদ্ধ হয়ে থাকত বছরের পর বছর। এরপর রমন সকলকে ডেকে নিয়ে বলে, এই রহস্যের 3টি সম্ভাবনা থাকতে পারে। প্রথম, বিজয় সবাইকে শেষ করে এখন কোমায় আছে, তাই তার দোষ প্রমাণ করা যাচ্ছে না। দ্বিতীয় সম্ভাবনা, ডেমনিক পজেশন, মানে কাউকে হয়তো কোনো অশুভ আত্মা গ্রাস করেছে। এই ব্যাখ্যা আমরা অনেক সিনেমা, ঘটনা বা ইতিহাসে দেখেছি, তাই এটা খুব একটা নতুন নয়। তবে তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা হল টেরিটোরিয়াল রেসিডুয়াল এনার্জি। এটা কি? যখন কোনো মানুষ নিজের জীবনের কোনো গভীর ইচ্ছা পূর্ণ না করেই মৃত্যুর মুখে পতিত হয়, তখন তার আত্মা সম্পূর্ণভাবে এই জগৎ ছেড়ে যেতে পারে না। সে রয়ে যায় এক ধরনের অবশিষ্ট শক্তিরূপে। না সে পুরোপুরি আত্মা, না সে কোনো দানব। সে শুধুই থেকে যাওয়া এক ছায়া, এক অনুতপ্ত প্রতিধ্বনি। এ ধরনের এনার্জি জমে থাকে বিশেষ কোনো জায়গায়, যেখানে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে অথবা তার অনুভব গেঁথে আছে। এই ধরনের আত্মাদের মুক্ত করতে হলে তাদের সঙ্গে এক আত্মিক যোগাযোগ স্থাপন করতে হয়, এবং এক বিশেষ রিচুয়ালের মাধ্যমে তাদের সেই অসম্পূর্ণ ইচ্ছা অথবা কষ্টকে পূর্ণ অথবা শান্ত করতে হয়। আশ্চর্যের বিষয় হল, বিভিন্ন ধর্মে, বিভিন্ন সংস্কৃতিতে এই রিচুয়ালের অস্তিত্ব রয়েছে, কারণ মানুষের মৃত্যু মানেই তার শেষ নয়। যদি সে না চায় শেষ হতে। সবকিছু বোঝানোর পর রমন বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দেন একটি পায়জামার আনক্লেট। তার মানে ছিল এক ধরনের সুরক্ষা, এক প্রতীক। দিন ফুরোতেই রমন, এনা আর মেঘা যখন একসঙ্গে খাবার খাচ্ছিল, হঠাৎ করেই এক অদৃশ্য শক্তি আক্রমণ করে মেঘার উপর। তবে এই ঘটনা কেবল শুরু মাত্র ছিল। তারপর শুরু হলো এক অস্বাভাবিক ও ভয়ানক কার্যকলাপ। রমন দ্রুত ক্যামেরা হাতে নিয়ে ছবি তোলার চেষ্টা করে, আরও যেন কোনো প্রমাণ ধরে রাখতে চায়, কিন্তু সেই সব পর্যাপ্ত ছিল না। অডিও ডিভাইসগুলো হঠাৎ বিফিং সিগন্যাল পাঠাতে শুরু করে। একটা সিগন্যাল যেন চেঁচিয়ে উঠছে অদৃশ্য কোনো উপস্থিতির ডাক। ততক্ষণে বাড়ির লাইট চলে যায়। সবার শরীরে এক গভীর শিহরণ নামল। রমন দ্রুত জেনারেটর চালু করতে যায়, কিন্তু তখনই মেঘা অনুভব করে রমন তার কাছাকাছি এসে তাকে স্পর্শ করছে। কিন্তু প্রকৃতপক্ষে রমন অনেক দূরে ছিল। সবই ছিল এক অদৃশ্য এন্টিটির কাজ। মেঘা পুরোপুরি পজেসড হয়ে যায়। মেঘা আচমকাই শুরু করল অদ্ভুত সব আচরণ। হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ল। রমন দ্রুত বাইরে গিয়ে পরিস্থিতি যাচাই করতে লাগল। এই মুহূর্তেই পজেসড মেঘা হোঁচট খেয়ে উঠে এনার উপর ঝাঁপিয়ে পড়ে। এনা প্রায় মেরে ফেলা হতো, যদি না রমন সময়মতো এসে মেঘাকে সামলাত। ঘটনাটি শেষে রমন মেঘাকে আটকে রাখল, তারপর নিজেই বাইরে গিয়ে আবার তদন্ত শুরু করল। অন্যদিকে মেঘা একটু করে হোঁচট খেয়ে বুঝতে পারল কি হয়েছিল। সে এনার কাছে ক্ষমা চাইল, বিনীতভাবে অনুনয় করল, প্লিজ আমাকে মাফ করো। এনা মেঘার কথায় অনুপ্রাণিত হয়ে অবশেষে সে মেঘার বাঁধন খুলে দিল। মেঘা তখন বাইরে বেরিয়ে গেল। সে আস্তে আস্তে এগিয়ে আসে। তার চোখ দুটো কুয়াশার মতো ঝাপসা, আর শরীর। সে নিজের সব কাপড় খুলে রেখে ধীরে ধীরে রমনের দিকে এগিয়ে আসে, যেন সে এখন আর নিজে নেই, যেন কোনো শক্তি তাকে চালাচ্ছে। রমন চমকে উঠে, কিন্তু আতঙ্কের বদলে তার চোখে ভয়ের সঙ্গে সঙ্গে একটা দ্বিধা ভেসে ওঠে। সে মেঘাকে শক্ত করে ধরে এক ঝাটকায় তাকে আবারও নিয়ন্ত্রণে আনে। তারপর সে মেঘাকে কাপড় পরিয়ে দেয় আর আবার বেঁধে ফেলে তাকে, যেন কিছু একটা খুব ভয়ঙ্কর আসছে। আর সময় খুবই কম। হঠাৎ চারপাশে অদ্ভুত সব শব্দ, যেন বাতাস কেঁপে উঠছে। রমনের বাড়ির সামনে দেখা যায় অদ্ভুত গঠনের কিছু স্কেয়ারক্রো, যাদের চোখ জল করছে লাল আলোয়। আকাশে বের হয় কিছু অচেনা আলো, যেন তারা মেঘ ছুঁয়ে যায়। এই ঘটনার পর হঠাৎ করেই রমনের মুখাবয় পাল্টে যায়। তার গলার স্বর রুক্ষ হয়ে ওঠে। সে এনার দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার করে ওঠে, তুই এখানে কি করছিস? চলে যা। এনা ভয়ে কেঁপে ওঠে, তার চোখে জল, মুখে হতভম্বতা। সে আর কিছু না ভেবে কান্না চেপে দৌড় দেয় বাইরে। রাতের অন্ধকারে দৌড়ে উঠে যায় পেছনের সেই পুরনো ট্রি হাউজে। ওটাই যেন তার একমাত্র আশ্রয়। রমন ততক্ষণে নিজেকে সামলে নেয়। তার চেহারায় আবারও একটা উদ্বেগ, একটা অপরাধবোধ। সে এনার পেছনে ছুটে যায়, তাকে বোঝানোর চেষ্টা করে, এনা, দয়া করে শুনো, আমি চাইনি তোকে আঘাত করতে। আমি ঠিক আছি, প্লিজ নিচে আয়। কিন্তু সেই মুহূর্তেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। এনার পা হঠাৎ ফসকে যায়, আর সে গড়িয়ে পড়ে নিচে, নিঃশব্দে। রমনের চোখের সামনে যেন সময় থেমে যায়। সে ছুটে যায়, কিন্তু খুব দেরি হয়ে গেছে কি। আর সেখানেই গল্প এক ভয়ঙ্কর বাঁকে গিয়ে থেমে যায়। এই মুহূর্তে মেঘা নিজের পূর্ণ হুঁশে ফিরে আসে। চোখের সামনে যেন সবকিছু খুলে যেতে থাকে। সে বুঝে যায় রমন আর রমন নেই।
ওর শরীরের মধ্যে এখন অন্য কেউ বাস করছে, এক অদৃশ্য অশুভ শক্তি। রমন ঘরের ভেতর ঢোকে আর মেঘার দিকে তীব্র রেগে চিৎকার করে ওঠে। মেঘার মুখে ভয় জমে ওঠে, কিন্তু সে নীরবে তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে, কারণ ঠিক তখনই দেয়ালে লাগানো মনিটরে চলতে থাকে বাইরের সিসিটিভি ফুটেজ। মেঘার চোখ বড় হয়ে যায় আর দর্শকের বুকের ভিতর কেঁপে ওঠে। সেখানে স্পষ্ট দেখা যায় এনা গড়িয়ে পড়ে যায়নি, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কেউ, আর সেই কেউ ছিল রমন নিজে। কিন্তু সেটা ছিল না আমাদের পরিচিত রমন, ওটা ছিল এক পজেসেড রমন, যার শরীরে ছিল ভয়ঙ্কর কোনো অশরীরী সত্তার দখলে। এনা আর ছিল না, সে চলে গিয়েছে চিরদিনের জন্য। মেঘা ভয়ে পেছন দিকে সরতে থাকে, আর তখনই রমন, বা বলা ভালো তার শরীরে থাকা সেই শক্তি, হঠাৎ আকাশ ফাটানো গলায় গর্জে ওঠে, তুই ভাবিস আমি ভয় পাই? সামনে আয়, যা করার কর। তার কণ্ঠে ছিল রমন ও সেই ভয়াল সত্তার মিশ্র প্রতিধ্বনি, যেন দুটো ভয়ঙ্কর সত্তা একসঙ্গে চিৎকার করছে। মেঘা নিঃশব্দে কাঁপতে থাকে। সে বুঝে যায় এইবার রমন শুধু ভয়ঙ্কর না, সে এখন এক যুদ্ধক্ষেত্র, যেখানে এক নিষ্ঠুর অশরীরী শক্তির সঙ্গে মানুষের আত্মা লড়ছে। ঠিক তখনই রমনের সামনে রাখা টেবিলটি হঠাৎ ভেসে ওঠে, ধাতব আওয়াজে ঘরের মধ্যেই শূন্যে ঘুরতে থাকে, যেন কেউ এক অদৃশ্য হাত দিয়ে ওটিকে চালাচ্ছে। ঘরের বাতাস হিম হয়ে আসে, বাতাসে ভেসে বেড়াতে থাকে অচেনা গন্ধ। মেঘার গলা দিয়ে আওয়াজ বের হয় না, সে শুধু তাকিয়ে থাকে, চোখে জল, মুখে স্তব্ধ আতঙ্ক। মেঘা তখনও ঘরের ভেতরে আটকে, চোখে জল, শরীরে দাগ, মনটা ভয়ে জমাট বাঁধা। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে, যেন কিছুর উপস্থিতি ঘন হয়ে উঠছে। ওদিকে রমন হেঁচড়ে ছুটে চলে যায় ঘরের বাইরে। তার পা নিজের ইচ্ছায় চলছে না, যেন কোনো শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে বাড়ির পেছনের সেই বড় জলাধারে। একটা নিস্তব্ধতা, কিছু মুহূর্ত চুপচাপ কেটে যায়। তারপর এক রহস্যময় দৃশ্য, পানির মধ্যে থেকে রমন ধীরে ধীরে ভেসে ওঠে। তার শরীর নিথর, চোখ দুটো স্থির, যেন সে মানুষ নয়, একটা জীবন্ত দেবদূত কিংবা পিশাচ। সে জল থেকে বেরিয়ে আসে ধীরে ধীরে, যেন তার শরীরের প্রতিটি অস্থি কোনো পুরনো স্মৃতি বহন করছে। চারপাশে ভেসে আসে ঢাক, চণ্ডে আর রিচুয়াল মিউজিকের আওয়াজ, যেন গভীর রাতের কোনো প্রাচীন পুজোর ছায়া। রমনের মুখে কোনো অনুভূতি নেই। সে হাঁটতে হাঁটতে গিয়ে তুলে নেয় এক থিয়াম রিচুয়ালের পোশাক, কুঞ্জাম্বুর দেবীর সেই নির্দিষ্ট পোশাক, লাল, সোনালি আর ভয়ঙ্কর মুখোশে মোড়া। তার গায়ে সে পোশাক পরতে থাকে নিঃশব্দে। বাতাস আরও ভারী হয়ে আসে। তখনই সে বাড়ির সামনে একটি আগুন জ্বালায়। আগুনের আলোয় তার ছায়া যেন হাজারটা, আর প্রতিটা ছায়া আলাদা আলাদা ভয় ছড়িয়ে দেয়। রমন শুরু করে এক ভয়ঙ্কর থিয়াম পারফরম্যান্স। তার প্রতিটি নাচের ভঙ্গিমায় মিশে থাকে এক অচেনা আত্মার দখল। সে কাঁপতে কাঁপতে, গর্জে উঠতে উঠতে এগিয়ে যায় আগুনের দিকে। ওদিকে মেঘা শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে মুক্ত করে ফেলে। সে দৌড়ে বাইরে যায়, দেখে রমন এখন আগুনের মুখোমুখি, নিজেকে ঢেলে দেবে যে কোনো মুহূর্তে। না রমন, থেমে যা। মেঘার কণ্ঠে কান্না, আকুতি, প্রেম আর ভীষণ ভয়। সে ছুটে গিয়ে রমনকে পেছন থেকে টেনে ধরে। রমন মুহূর্তের জন্য থেমে যায়। তার চোখের দিকে তাকায় মেঘা, যেন নিজের রমনকে একটিবার ফিরিয়ে আনতে চায়। মেঘা কাঁদতে কাঁদতে বলে, তুই রমন, আমার রমন, তুই ওকে জিততে দিবি না, আমি তোর পাশে আছি। এক তীব্র লড়াই চলে রমনের চোখে, যেন তার ভিতরে দুই সত্তা একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। শেষমেশ মেঘা তাকে টেনে এনে গাড়িতে বসিয়ে ফেলে। রমন নিঃশব্দ, যেন সেই দখল একটু একটু করে সরে যাচ্ছে। গাড়ির জানালায় তখনও বাইরে দেখা যায় আগুনের লেলিহান শিখা, আর শোনা যায় দূর থেকে ম্লান হয়ে আসা সেই থিয়াম চণ্ডের আওয়াজ। মেঘা জানে সবকিছু শেষ হয়নি এখনো, আসল যুদ্ধ এখনো বাকি। গাড়ির ভেতরে গা ছমছমে নীরবতা। মেঘা চুপচাপ স্টিয়ারিং ধরে রাস্তা ধরে এগিয়ে চলেছে। পাশের সিটে রমন বসে আছে, চোখ বন্ধ, মুখে অদ্ভুত প্রশান্তি। কিন্তু হঠাৎ ঝংকার, ঝংকার, ঝংকার। গাড়ির ভেতরে অদৃশ্য কারো পায়েলের আওয়াজ ভেসে আসে। রমনের চোখ খুলে যায়, কিন্তু সেটা যেন রমনের নয়। চোখে ঘন অন্ধকার, ঠোঁটে হালকা হাসি, যেন কেউ খেলা শুরু করেছে। মেঘা কিছুই টের পায় না। ঠিক তখনই ফোনে আসে এক ভয়াল ভয়েস নোট। মেঘা, তুমি শুনতে পারছো? যত তাড়াতাড়ি পারো ব্রহ্মগিরি ছাড়ো, সবকিছু বন্ধ করো, তোমাদের রিসার্চ, সেই পুজো, সেই প্রদীপ, সব। ভয়েস নোটে কথা বলছিলেন আয়েশাজি, কণ্ঠে আতঙ্ক। তোমরা যাকে দেবী ভাবছো সে আসলে একটা ট্রিকস্টার। তার নাম কুঞ্জাম্বু। ভুলেও তার পুজো করো না, কোনো প্রদীপ জ্বালিও না। ও ফিরে আসবে। ফিরে এসে গলার স্বর কেঁপে ওঠে। ভয়েস নোট হঠাৎ থেমে যায়। মেঘার শরীর ঠান্ডা হয়ে আসে। সে চোখ তুলে রমনের দিকে তাকায়। রমনের মুখে তখন এক ভয়ঙ্কর অশরীরী হাসি। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে মেঘার দিকে তাকায়। চোখে আর রমনের চেনা আলো নেই। সব করা হয়ে গেছে মেঘা, পুজো, রিচুয়ালও, প্রদীপও জ্বলে গেছে। রমনের কণ্ঠ ছিল চাপা, ঠান্ডা আর এক অচেনা অস্তিত্বে পূর্ণ। হঠাৎ করে গাড়ির বাইরের রাস্তা কুয়াশায় ঢেকে যায়, আর গুগল ম্যাপে দেখা যায় গাড়ি সেই ব্রহ্মগিরির চারপাশেই ঘুরছে, যেন কিছুতেই এই জায়গা ছাড়তে পারছে না। এখান থেকে বেরোনো সহজ নয়, কারণ কুঞ্জাম্বু এখন খেলতে শুরু করেছে। হঠাৎ রমন মেঘার গাড়িকে এক পুরনো ভাঙাচোরা সেতুর উপর দাঁড় করাতে বলে। মেঘা অবাক হয়ে তাকায়। রমন, এখানে কেন থামলি? আমরা তো বাড়ি যাচ্ছিলাম। কিন্তু রমন তখন গম্ভীর, এক চিলতে হাসি তার মুখে, অথচ চোখ দুটো শূন্য। সে গাড়ি থেকে নেমে পড়ে,
পায়ের গতি অদ্ভুত, শরীর কাঁপছে, কিন্তু সে থামে না। সে ব্রিজের কিনারায় দাঁড়িয়ে নদীর গভীর অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। মেঘার বুক ধরফর করতে থাকে। সে ছুটে গিয়ে রমনকে ফের গাড়িতে তুলতে চেষ্টা করে। চল রমন, ফিরে যাই, আমাদের অনেক কিছু বলার আছে, অনেক কিছু করার বাকি। কিন্তু রমন কোনো কথা না বলে হেঁটে গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে। গাড়ির চাবি ঘুরিয়ে দেয়, ইঞ্জিন গর্জে ওঠে। মেঘা তখনও ভেতরে ঢোকার চেষ্টা করছে। রমন হঠাৎ ঠান্ডা গলায় বলে, লেটস গো হোম। মেঘা কিছু বোঝার আগেই রমন এক ধাক্কায় গাড়িটাকে ব্রিজ থেকে নিচে নদীতে ফেলে দেয়। গাড়িটা নিচে পড়তে পড়তে চারপাশে ঘন কুয়াশা মিশে যায়। সময় যেন থেমে যায়, এক ভয়ঙ্কর নীরবতা। তারপর ফ্ল্যাশ, নদীর কালো জলে ডুবে যায় গাড়িটা, সঙ্গে ডুবে যায় তাদের দেহ, আর ইতিহাসে হারিয়ে যায় তাদের গল্প। কিন্তু এখানেই শেষ নয়। দর্শক তখন এক ভয়াল সত্য জানতে পারে। মৃত্যুর সময় আত্মা মুক্ত হয় এবং সময় উল্টো দিকে বয়ে যায়। রমন এখন বেঁচে নেই, কিন্তু তার আত্মা ভেসে বেড়ায় এক ভয়াল নিঃশব্দ ফাঁকে, এখন আর চিরকালের মাঝখানে। সে একা নয়, অথচ নিঃসঙ্গ, কারণ কুঞ্জাম্বু তার সঙ্গে আছে সবসময়। তখনই পর্দা ক্রমশ অন্ধকারে ডুবে যায়। স্রেফ শোনা যায় এক পায়েলের ধ্বনি, এক ফিসফিসানি। তুমি কি সত্যিই ফিরে গেছো, নাকি ও এখনো তোমার ভিতরেই আছে? শিশুটি ঘড়ি নিয়ে দৌড়ে পালিয়ে যায়, জলের ভেজা পাথর আর কর্দমাক্ত মাটির উপর তার পায়ের ছাপ রেখে। তার নগ্ন শরীর জুড়ে ছিল থিয়ামের জটিল নকশা, যেন শত শত বছরের পুরনো এক লিপির মতন, যাকে কেউ আজ আর পড়ে না, কিন্তু প্রতিটি রেখা বলে কোনো না কোনো গল্প। দৃশ্যটি কেটে যায়। তারপর এক কুয়াশাচ্ছন্ন গ্রামের পথে দেখা যায় এক বৃদ্ধা ধীরে ধীরে হাঁটছেন। তার গলায় ঝোলানো ঝুলন্ত তাবিজ থেকে শোনা যায় ঝোন ঝোন শব্দ, আর তার ঠোঁট ফিসফিস করে মন্ত্র জপছে, যা বাতাসকে কাঁপিয়ে দিচ্ছে। তিনি থেমে দাঁড়ান, মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলেন, সে ফিরে আসবে। সময় উল্টে চলছে, আবার সে ফিরে আসবে। তারপর আমরা দেখতে পাই এক পুরনো গির্জার ধ্বংসাবশেষ। দেয়ালের ভাঙা গায়ে আঁকা সেই শিশুটির মুখ, যে রমনের ঘড়ি নিয়ে পালিয়েছিল। তার চোখে আগুনের রেখা, তার কপালে সেই পুরনো প্রতীক, কুঞ্জাম্বুর চিহ্ন। হঠাৎ করেই চারদিক ঘিরে ফেলে এক ভয়াবহ আওয়াজ। না, সেটি কোনো জন্তু নয়, না, সেটি কোনো প্রাকৃতিক শব্দ নয়। এটি সেই আত্মাদের ফিসফাস, যারা সময়ের বিপরীতে ঘুরতে থাকে। সবকিছু আবার শুরু হবে, কিন্তু এইবার শিকারেরা প্রস্তুত নয়। শেষ দৃশ্যে দেখা যায় এক নতুন পরিবার ওই পুরনো বাড়িতে উঠে এসেছে। এক ছোট্ট বাচ্চা দেয়ালে আঁকা ঘড়ির দিকে তাকিয়ে বলছে, মা, এই ঘড়িটার কাঁটা উল্টো দিকে ঘুরছে কেন? মা হেসে বলেন, পুরনো জিনিসগুলোর বোধহয় নিজের নিয়ম থাকে। পেছনের জানালায় তখন এক ছায়া, এক শিশু, এক চোখ বন্ধ, আরেক চোখ খুলে তাকিয়ে আছে। পর্দা কালো হয়ে আসে, শেষে ভেসে ওঠে, যা তুমি ভুলে যাও তা ভোলা যায় না। সে ফিরে আসে। যে অবস্থায় সে ছিল, তা ছিল এক অদ্ভুত সীমারেখার মাঝে, জীবন ও মৃত্যুর, দেবত্ব আর পাপের মাঝে। এই জন্যই কুঞ্জাম্বুর আত্মা কখনো মুক্তি পায়নি। সে আটকে ছিল সময়ের এক ছেঁড়া বাঁধে, যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে লাফিয়ে লাফিয়ে মিলিয়ে যায়। এবং এখানেই ছিল সিনেমার আসল ভয়। এই পুরো ঘটনাকে আমরা এক জাদুকরী শিল্পের মতো দেখি। জুম আউট করতে করতে দৃশ্যটি এমন এক ফ্রেমে দাঁড়ায়, যেখানে পুরো গল্পটি এক থিয়েটার পেইন্টিংয়ের মতন মনে হয়। এমন পেইন্টিং যা শুধু রঙে নয়, অভিশাপে আঁকা। এবং এখানেই শেষ হয়ে যায় বড় ভয়ঙ্কর এই সিনেমার গল্প। কিন্তু বন্ধুরা, এই গল্প যতটা ভয়ানক, ঠিক ততটাই জটিল। তাই তোমাদের মনে অনেক প্রশ্ন জাগবে। আসলে কুঞ্জাম্বুকে, রমনের সাথে তার সংযোগ ঠিক কি? এই শিশুটি কেন ঘড়ি নিয়ে পালালো? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা শেষ ছিল না, তাহলে শুরু হবে কোথা থেকে? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে কুঞ্জাম্বুর গল্প। আমি আগেই বলেছি, কিন্তু এখানে তোমাকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি। কুঞ্জাম্বুর মৃত্যু সাধারণ ছিল না। সে মারা গিয়েছিল এক পজেসড স্টেটে, এক গভীর ট্রান্সের মাঝে, যেখানে সে ছিল না পুরো মানুষ, না পুরো দেবতা। তার আত্মা ঘুরে বেড়ায় এখনো, এক সাক্ষীর খোঁজে, নোট মারছি বাট এ উইটনেস। সে খুঁজে ফিরছে এমন কাউকে, যে প্রমাণ দেবে মানুষের সেই বিশ্বাসঘাতকতার, যেখানে মানুষ নিজেই দেবতাকে মাটিতে নামায়, আর নিজেদের ভয় আর লোভ দিয়ে গড়ে তোলে নতুন এক অভিশপ্ত ঈশ্বর। এখন তোমরা বুঝতে পারছো তো কেন এই সিনেমা শেষ হয় না? এই গল্পটা কেবল একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী নয়, এটা ছিল মানুষের কৌতূহল, ইতিহাসের অন্ধকার গলিপথ, আর প্রাচীন বিশ্বাসের সীমাহীন গভীরতায় এক ভয়াল ডুবে যাওয়ার যাত্রা। ব্রহ্মগিরি শুধু একটা জায়গা নয়, এ যেন কালের গহ্বরে লুকিয়ে থাকা অতৃপ্ত আত্মার কান্না, পুরনো রক্তমাখা কাহিনী, আর এক নিঃশব্দ অভিশাপের প্রতিধ্বনি। শম্ভু, নারায়ণ, রমন, আয়শা, তাদের প্রত্যেকের চোখে আমরা দেখেছি বিস্ময়, ভয় আর অজানা সত্যের প্রতি এক অসীম টান। এই অভিযানের পর হয়তো তাদের জীবন আর কখনোই আগের মতো থাকবে না, আর আমাদের দর্শক হিসেবেও মনে থেকে যাবে এক রহস্যময় অনুরণন। কি ছিল সেই এন্টিটি? কারা করত সেই প্রাচীন আচার? কেন বারবার সবাইকে টেনে নেয় সেই পাথরের ছায়া? এই প্রশ্নগুলো হয়তো কখনোই পুরোপুরি উত্তর পাবে না, কিন্তু ব্রহ্মগিরি আমাদের মনে করিয়ে দেয়, ভবিষ্যতের পথে চলতে হলে অতীতের ছায়াগুলোকে বুঝতে শেখা দরকার। তোমাদের সময়, ধৈর্য আর ভালোবাসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আবারও ফিরব এমনই নতুন রহস্য আর অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থেকো, কারণ কোনো গল্প শুধু শোনা নয়, অনুভব করার জন্যই হয়। বিদায়।